নতুন বাংলাদেশের বুনিয়াদকাল ২০২৪-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। আন্দোলন এক দফায় পৌঁছলে আওয়ামী গোষ্ঠী মরণ কামড় দেয় এদিন। জনতার দাবি না মেনে নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে দলটির কর্মীরা। ছাত্র জনতাও সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে। এদিনের প্রাণহানির সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়। পুরো দেশই পরিণত হয় রণক্ষেত্রে। আমার ভাইয়ের রক্তের বিচার করুন। সবচেয়ে বেশি মৃত্যু হয় সিরাজগঞ্জে। এ জেলায় ১৩ পুলিশ সদস্য সহ ২০ জনের মৃত্যুর খবর আসে। ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া যায় রাজধানীতে। এর বাইরে লক্ষ্মীপুর, ফেনী, নরসিংদী, সিলেট, কিশোরগঞ্জ, বগুড়া, মাগুরা, মুন্সিগঞ্জ, পাবনা, রংপুর, ভোলা, কুমিল্লা, শেরপুর, জয়পুরহাট, হবিগঞ্জ, কক্সবাজার ও বরিশালে হতাহতের খবর প্রকাশ করে সংবাদ মাধ্যমগুলো। নিহতদের বেশিরভাগই ছিলেন গুলিবিদ্ধ। আহতদের চিকিৎসায় হিমশিম খায় হাসপাতালগুলো। শহীদদের লাশ নিয়ে রাজপথে মিছিল করে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেয় ছাত্র জনতা। সকল বাধা উপেক্ষা করে রাজপথ দখলে রাখে সাধারণ জনগণ। ফেসবুক পেজ ডিউ নিউজ জানায়, শহীদ মিনার থেকে শাহবাগ হয়ে সায়েন্স ল্যাব পর্যন্ত সড়ক আন্দোলনকারীদের দখলে। একের পর এক মিছিল আসছে। এদিন ঢাকার বিভিন্ন আবাসিক এলাকার সড়কে বাসিন্দাদের বাবা, মা, ভাই, বোন সহ পরিবার সমেত রাস্তায় নেমে আসতে দেখা যায়। সরকারের পদত্যাগ চেয়ে রাস্তায় গ্রাফিতি আঁকে অনেকে, চলে দেয়াল লিখনের কাজও। যাত্রাবাড়ি, উত্তরা সহ ঢাকার প্রবেশ পথগুলো এদিনই আন্দোলনকারীদের দখলে চলে যায়। প্রতিবাদকারীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে রামপুরা, বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন পকেট। অসহযোগ কর্মসূচিতে ফ্যাসিস্ট সরকার যতই নিষ্ঠুরতা চালায় ততই ক্ষোভে ফুঁসতে থাকে সারা দেশ। সরকারকে আর এক মুহূর্ত সময় দিতেও রাজি ছিল না জনগণ। তাই মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সিদ্ধান্ত আন্দোলনের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। ৬ তারিখের পরিবর্তে ৫ তারিখেই ঢাকামুখী জনতার স্রোত শুরু হয়ে যায়।
সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে বলেন, ইন্টারনেটের বিকল্প হিসেবে মসজিদের মাইক ব্যবহার করুন। সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান। আমরা আগামীকাল সারা দেশের মুক্তিগামী জনতাকে ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। বিশেষ করে ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে, আপনারা দায়িত্ব নিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে যাদেরকে পাবেন সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। আমরা চূড়ান্ত ঘোষণার জন্য প্রস্তুত। আমরা গণভবনের দিকে যাত্রার জন্য প্রস্তুত। আরেকটি ভিডিও বার্তায় এই সমন্বয়ক মার্চ টু ঢাকা বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, সারা দেশের প্রতিটি পরিবার থেকে একজন করে ঢাকায় পাঠান, মুক্তির লড়াইয়ে শামিল হন। সারা দেশের প্রত্যেকটি পরিবারের প্রতি আমি আহ্বান জানাতে চাই, আপনার পরিবার থেকে একজন করে হলেও মনে রাখবেন, এই আন্দোলন, এই লড়াই আপনার পরিবার, আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লড়াই। একজন করে হলেও ঢাকার উদ্দেশ্যে রওনা করে দেবেন, একজন করে হলেও যুদ্ধে পাঠাবেন। এই যুদ্ধে আমাদের জয়ী হতে হবে, নাহলে বাংলাদেশ এক গভীর অমানিসায় অন্ধকারে ডুবে যাবে। এদিন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের দ্বার প্রান্তে এসে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কারফিউ বহাল করে। পরের দিন সোমবার থেকে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে বার্তা দেন, এক দফার পর আর তাদের কোনো আদেশ কার্যকর থাকে না, সেজন্য সন্ধ্যা ৬টা থেকে ঘোষণা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো। আরেকটি পোস্টে তিনি লেখেন, এতদিন তোমরা জমিনে জুলুম লিখেছ, আর এখন আবু সাইদরা আসমান থেকে জমিন পর্যন্ত ইনকিলাব লিখছে। মেনে নাও 2024-এর গণ অভ্যুত্থান। সমন্বয়ক এম এ সাইদ ভিডিও বার্তায় বলেন, দফা ১ দাবি ১ স্বৈরাচারের পদত্যাগ। আপনাদের দফা ১ দাবি ১ স্বৈরাচারের পদত্যাগ এই কর্মসূচি সফল করুন। একটি সুন্দর বাংলাদেশ গড়তে আপনাদের সকলের অন্তর্ভুক্তি, সকলের অংশগ্রহণ আমরা কামনা করছি। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ভিডিও বার্তায় বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে এক্ষুনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এই খুনি ফ্যাসিস্টকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না। বাংলাদেশের সকল মানুষকে, প্রতিটি ঘর থেকে প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, ঢাকার উদ্দেশ্যে এক্ষুনি রওনা করুন, ঢাকার উদ্দেশ্যে রওনা করুন। আমরা গণভবন দখল করে নিব যদি উনি গণভবন না ছাড়েন। আমরা বাংলাদেশের সংসদ ভবন দখল করে নিব যদি উনি সংসদ ভবন না ছাড়েন। এই খুনি ফ্যাসিস্টকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। উনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন লাশ পড়বে। নিয়মিতই লাশ ফেলতেছেন, নিয়মিতই আমাদের ছাত্র জনতাদেরকে হত্যা করতেছেন। ফেসবুকে আরেকটি পোস্টে এই সমন্বয়ক বার্তা দেন, মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ক্যাপ, সানগ্লাস, ছোট ব্যাকপ্যাক, ছাতা, পানির বোতল, শুকনা খাবার, স্যালাইন বা গ্লুকোজ সাথে নিয়ে আসবেন। কিটস পরবেন অবশ্যই। সন্ত্রাসীদের মোকাবেলায় যা যা বহন করা প্রয়োজন মনে করেন তা বহন করবেন। জয় আসবেই ইনশাআল্লাহ। এদিন নাহিদ ইসলাম ফেসবুকে বার্তা দেন, আওয়ামী সন্ত্রাসীরা দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাচ্ছে। আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান, আর যেখানেই হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ নগরবাসীকে ওয়াইফাই উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে বলেন, ঢাকায় আগত মুক্তিকামী জনতার আশ্রয় ও খাবারের দায়িত্ব নেন। পাড়া, মহল্লা, গ্রাম, থানা, উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন। 24-এর মুক্তিযুদ্ধে শামিল হন। সমন্বয়ক সাজেস আলম ফেসবুকে বলেন, ছোট ছোট পয়েন্টে বিচ্ছিন্নভাবে না থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে শক্তিশালী অবস্থান গড়ে তুলুন। এদিন দেশের চলমান পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে সেনা ছাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান দেশের সাবেক সেনা কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষে সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেন, আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে
যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। এদিন ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ বাংলাদেশের রূপান্তরের রূপরেখা প্রস্তাব করে শিক্ষক নেটওয়ার্ক। ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তারা নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করেন। এই রাজনৈতিক সংকট থেকে মুক্তির জন্য আমাদের অবশ্যই একটা পরিবর্তনের দিকে যেতে হবে এবং এই পরিবর্তনটা এই সরকারের পদত্যাগের মাধ্যমেই সূচিত হবে। অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মূল শক্তিগুলোর সম্মতিক্রমে নাগরিক ও রাজনৈতিক শক্তিসমূহের মতামতের ভিত্তিতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশীজনদের নিয়ে একটি জাতি, ধর্ম, লিঙ্গ, শ্রেণীর অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। ছাত্র জনতার চলমান অসহযোগ আন্দোলনে বিএনপির সব নেতাকর্মীকে সর্বাত্মক শরিক হওয়ার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে গণ অভ্যুত্থানের সূচনা হয়ে গেছে। নিষ্ঠুরভাবে গণ আন্দোলন দমনে এদিন আবারও ইন্টারনেট বন্ধ করে দেয় স্বৈরাচার সরকার। সমন্বয়ক হান্নান মাসুদ ফেসবুকে লেখেন, নেট অফ করে দিয়ে আরেকটা গণহত্যার প্রস্তুতি নিচ্ছে, ফলাফল ভালো হবে না। এ কাজ করলে সবাই গণভবন দখলে রোয়ানা দিতে বাধ্য হবে। কেউ পালানোর সুযোগ পাবেন না। ভালোই ভালোই পালান, দ্রুত পালান। পরিস্থিতি আগাম আঁচ করতে পেরে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী, এমপি ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা দেশ থেকে পালিয়ে যেতে থাকে। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে।